সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়টি রয়েছে, তোমাদের জন্য আমাদের বিশেষ ভিডিও। আর তোমরা একেবারে সঠিক ভিডিওতে এসেছো বা সঠিক চ্যানেলে কিন্তু এসেছো, বিকজ দ্য পলিটিক্যাল সাবজেক্ট ইজ মাই ফেভারিট সাবজেক্ট। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, রাষ্ট্রবিজ্ঞান এই বিষয় সাবজেক্টটি আমার কিন্তু ফেভারিট সাবজেক্ট ছিল, আছে এবং থাকবে। তো এই রাষ্ট্রবিজ্ঞানকে তোমরা কেন বেছে নিয়েছো? শুধু কি পাস করার জন্য, শুধু কি নাম্বার পাওয়ার জন্য, নাকি লয়ার হওয়ার জন্য, বা রাজনীতি সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য? তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, আজকে যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করছি, প্রশ্নগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের হাতে টাইম রয়েছে। আমরা এইটি ছাড়াও আরও 2 থেকে 3টে কিন্তু ভিডিও আপলোড করব। তো সেই প্রত্যেকটি ভিডিও তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। প্রত্যেকটা প্রশ্ন রয়েছে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তোমাদের 100% কমন আসবে এই গ্যারেন্টি কিন্তু থাকছে। তো চলো, প্রথম প্রশ্ন দেখো। প্রথম বলছে, ঠান্ডা লড়াই কোন দুই আদর্শের সংঘাত? প্রথম প্রশ্ন উত্তর হয়ে যাবে ঠান্ডা লড়াই কিন্তু কোন দুই আদর্শের সংঘাত। অপশান 4টে অপশান তোমরা দেখতেই পাচ্ছ। উত্তর হবে সাম্যবাদ ও পুঁজিবাদ। মনে রাখবে, সাম্যবাদ ও পুঁজিবাদ, অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ঠান্ডা লড়াই প্রকৃতপক্ষে শুরু হয় কখন? মনে রাখবে, ঠান্ডা লড়াই কিন্তু প্রকৃতপক্ষে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ঠিক আছে? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পড়ার বাইরে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে ধরবো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, জানলে। ঠিক আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়? তাই ঠান্ডা লড়াই প্রকৃতপক্ষে শুরু হয়েছিল, মনে রাখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা সামরিক জোট। এটি তোমাদের পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। মনে রাখো, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা যে সামরিক জোটটা ছিল সেটা হচ্ছে সিয়াটো, অর্থাৎ অপশন নাম্বার এ। আর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে গড়ে ওঠা সামরিক জোটটির নাম ছিল ওয়ারস। ঠিক আছে? তো দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসার মতো প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আরেকবার বলে দিই, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে গড়ে ওঠা সামরিক জোট সেটি হচ্ছে সিয়াটো। 4 নম্বর প্রশ্নটি দেখো, এই প্রশ্নটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। যে বর্তমান বিশ্ব মূলত দেখো কতটি কেন্দ্রে বিভক্ত? বর্তমান বিশ্ব, মনে রাখবে, এখন যে বিশ্বটা রয়েছে সেটি হচ্ছে একমেরু কেন্দ্রিক। বাট আমরা যখন দেখলাম যে ঠান্ডা লড়াইয়ের সময় দুটি কেন্দ্রে, মানে দ্বিমেরু কেন্দ্রিকে পরিণত হয়েছিল। ঠিক আছে? সোভিয়েত রাশিয়া একদিকে আর একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। তো বর্তমান বিশ্ব একমেরু কেন্দ্রিক, বর্তমান মানে এখন। ঠিক আছে? একমেরু কেন্দ্রিক হয়ে গেছে। নেক্সট, কব ওয়েভ মডেল বলতে কি বোঝো? কব ওয়েভ মডেল বলতে বোঝানো হচ্ছে বহু মেরুকেন্দ্রিক বিশ্ব, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ কিন্তু মেলানো রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি কত সাল, মানে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি কী হবে? দেখো, ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি হচ্ছে আফগান যুদ্ধের মাধ্যমে কিন্তু ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি হয়। নেক্সট দেখো, গ্লাসনোস্ট, এটি হয়ে যাবে মিখাইল গর্বাচেভ। নেক্সট, এক মেরুকরণের জন্ম হয়, সালটা মনে রাখো, এক মেরুকরণের জন্ম হয় 1991 সালে, এক মেরুকরণ। ঠিক আছে? নেক্সট 4 নম্বর প্রশ্ন, যেটা হটলাইন, এটা হয়ে যাবে অপশন নাম্বার বি। জরুরি অবস্থায় সংযোগ ব্যবস্থাকে বলা হচ্ছে হটলাইন। অর্থাৎ 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমাদেরকে যদি বলতেই হয় তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। চলে আসবো নেক্সট আমরা 7 নম্বর প্রশ্ন। দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, পরীক্ষায় আসার চান্স রয়েছে 100%। ঠিক আছে? জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়? মনে রাখবে, নেহেরুকে বলা হয়। ভারতের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়, মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এটাও কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে 95%। দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনে প্রথম শীর্ষ সম্মেলন, এটি মনে রাখবে, বেলগ্রেডে কিন্তু হয়েছিল, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, 9 নম্বর প্রশ্ন, বিবৃতি 1-এ কি বলছে? বলছে যে 1942 সালে 1 জানুয়ারি সংগঠিত ওয়াশিংটন সম্মেলনকে সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা নামেও অভিহিত করা হয়। এর কারণ, তাহলে এটা কিন্তু একদম সঠিক কথা। মনে রাখবে যে 1942 সালের 1 জানুয়ারি সংগঠিত ওয়াশিংটন সম্মেলনকে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা নামে অভিহিত করা হয়। আর এর কারণ কি? শান্তি স্থাপনের উদ্দেশ্যে সর্বপ্রথম সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি এই সম্মেলনে ব্যবহৃত হয়। তো নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি ও কারণ সঠিকভাবে ব্যাখ্যা করে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার, তাহলে আমরা দুটো কি ঠিক বললাম? অপশন এ হবে, এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট আমরা চলে আসবো 10 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো। বলছে, জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম সমান অধিকার উল্লেখিত রয়েছে সনদের কত নম্বর ধারায়? উত্তর হয়ে যাবে সনদের কত নম্বর ধারা? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে 2 নম্বর ধারা, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বা
পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা শুধু তৃতীয় সেমিস্টার নয়, চতুর্থ সেমিস্টারেও কিন্তু তোমাদের সাহায্য করব একইভাবে সাজেশন প্রথম থেকে দিয়ে। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে একটু ভিডিওটা জাস্ট শেয়ার করে দিও। 11 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 11 নম্বর প্রশ্নে বলছে, বিশ্বের প্রতিটি প্রান্তের মানবজাতির নানান সমস্যা ভাবনার কণ্ঠস্বর ধ্বনিত ও প্রতিফলিত হয় এক্স নামক সংস্থায়। বিশ্বের বৃহত্তম আইনসভা হিসেবে এক্স অদ্বিতীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অধ্যাপক গেটেল এক্সকে বিশ্বের নাগরিক সভা বলেছে। অত কি বলার দরকার আছে? তো অধ্যাপক গেটেল কাকে বিশ্বের নাগরিক সভা বলেছে এটা বললেই হতো। তো 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ সাধারণ সভা। সাধারণ সভাকে কিন্তু বিশ্বের নাগরিক সভা বলা হয়, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং যেটা বলেছে অধ্যাপক গেটেল, আবার এটাই কি হয়, বিভিন্ন মানব জাতির নানান সমস্যা ভাবনার কণ্ঠে ধ্বনিত প্রতিফলিত হয় এই সাধারণ সভাতে। ঠিক আছে, এটাই বিশ্বের নাগরিক সভা, সাধারণ সভা, মোস্ট ইম্পর্টেন্ট। এটি পরীক্ষা আসার মতো প্রশ্ন। নেক্সট 12 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু পরীক্ষা আসার মতো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো 12 নম্বর প্রশ্ন, দেখো নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য সংখ্যা কটি? তোমরা জানো এটা, উত্তর হয়ে যাবে অস্থায়ী হলে 10 জন আর স্থায়ী হচ্ছে 5 জন। ঠিক আছে, তাহলে অস্থায়ী সদস্য সংখ্যা ছিল 10 জন। নেক্সট দেখো ডিপিকেও এর কার্য পরিচালনা বলছে সংক্রান্ত দপ্তরগুলি হলো। আমি তোমাদের ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলেছি, মনে রাখবে, কার্যকলাপ সংক্রান্ত দপ্তর, এটা কিন্তু সত্য। 2 নম্বর দেখো নীতি মূল্যায়ন ও প্রশিক্ষণ দপ্তর, এটাও হবে সত্য। 3 নম্বর আইনের অনুশাসন ও নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান, এটাও হবে সত্য। 4 নম্বর সামরিক বিষয়াদি সংক্রান্ত বিষয়, অর্থাৎ এটাও কিন্তু হয়ে যাবে সত্য। তাহলে ডিপিকেও এর কার্য পরিচালনা সংক্রান্ত দপ্তরগুলি সবগুলি কিন্তু এখানে সত্য হচ্ছে। তো দপ্তরগুলোর নামগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। চলে আসবো আমরা 14 নম্বর প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের কার্যক্রম পরিচালনার জন্য একটি ড্যাশ আছে, সবাই জানো কি রয়েছে? অবশ্যই একটি সচিবালয় কিন্তু রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের যে কাজকর্মগুলো পরিচালনা করার জন্য একটি সচিবালয় রয়েছে। নেক্সট ইউনেস্কো। তো ইউনেস্কোর পুরো নামটা তোমাদের বলে দিই, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর কেন্দ্রীয় কার্যালয়টি কোথায় অবস্থিত? অবশ্যই তোমরা জানো, তবুও তোমাদের বলে দিই, ডাইরেক্ট অ্যান্সার বলছি, উত্তর হচ্ছে প্যারিস, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, 95% আসার চান্স রয়েছে, মনে রাখবে। নেক্সট আমরা চলে আসবো 16 নম্বর প্রশ্ন। কবে ভারত IMF এর সদস্যপদ গ্রহণ করে? তো IMF কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মনিটারি ফান্ড, মানে ফান্ড ব্যবস্থা, ইন্টারন্যাশনালভাবে ফান্ডগুলোকে ম্যানেজমেন্ট করে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটা কি হয়? সদস্যপদ গ্রহণ করে। তো ভারত সদস্যপদ গ্রহণ করেছিল, উত্তর হয়ে যাবে 27 ডিসেম্বর 1945 সাল, অর্থাৎ অপশন নাম্বার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। 17 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, দেশের বাহ্যিক নিরাপত্তার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করা হয়? উত্তর হবে প্রতিরোধের নীতি, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর প্রশ্ন। 2003 সালে মানব নিরাপত্তা সম্পর্কিত জাতিপুঞ্জের কমিশন কর্তৃক পেশ করা প্রতিবেদনটি হলো। দেখো কোন কমিশন, জাতিপুঞ্জ যে একটা কমিশন, তো এরা কি পেশ করেছিল? একটা প্রতিবেদন পেশ করেছিল 2003 সালে মানব নিরাপত্তা সম্পর্কিত। সেই প্রতিবেদনটার নাম মনে রাখো, হিউম্যান সিকিউরিটি নাও, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 19 নম্বর প্রশ্ন। কবে গুজরাটের গান্ধীনগরে অক্ষরধাম মন্দিরে সন্ত্রাসবাদ আক্রমণ ঘটেছিল? এটা একটু মনে রাখতে হবে, ডাটা রিলেটেড প্রশ্ন। তো কি বলেছে যে গুজরাটের গান্ধীনগরে অক্ষরধাম মন্দিরে সন্ত্রাসবাদী হামলা বা আক্রমণ ঘটেছিল, মনে রাখবে 2002 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে কি বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স হয়েছে 95%, অপশন বি হবে অভিবাসন, মনে রাখবে। যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে বলে অভিবাসন। নেক্সট, আপেক্ষিক দারিদ্র্য রয়েছে এমন একটি দেশের উদাহরণ দিতে বলছে। 4টা অপশন দেখো, দারিদ্রতা রয়েছে এমন একটি দেশের উদাহরণ, উত্তর হয়ে যাবে 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ। আপেক্ষিক দারিদ্র্য, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমরা নেক্সট চলে আসবো 22 নম্বর প্রশ্নে। 22 নম্বর প্রশ্ন কি বলেছে? মহামারী ঘটার একটি কারণ হলো। দেখো মহামারী ঘটার একটি কারণ হচ্ছে, 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ। অপশন নাম্বার এ হবে, অর্থাৎ ব্যাকটেরিয়া, মহামারী ঘটার একটি কিন্তু বিশেষ কারণ। নেক্সট 23 নম্বর প্রশ্ন। আর্থ সামিট কবে হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখো 1992 সালে কিন্তু আর্থ সামিট হয়েছিল। নেক্সট 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠনের উদ্দেশ্য কী ছিল?
দেখো 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠনের উদ্দেশ্য ছিল, উত্তর হয়ে যাবে চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। অপশন নাম্বার এ দেশের ভাষাগত সীমানা নির্ধারণ, ঠিক আছে। 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠনের উদ্দেশ্য ছিল দেশের ভাষাগত সীমানা নির্ধারণ। নেক্সট 25 নম্বর প্রশ্ন, দেখো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। হায়দ্রাবাদের শাসক ভারতে ইউনিয়নে যোগ দিতে অনিচ্ছুক ছিল, উত্তর হবে অপশন নাম্বার এ স্বাধীন মর্যাদার দাবিতে, ঠিক আছে। হায়দ্রাবাদের শাসক তো ভারতীয় ইউনিয়নে যোগ দিতে অনিচ্ছুক ছিল, ঠিক আছে, স্বাধীন মর্যাদার দাবিতে। নেক্সট চলে আসবো 26 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সৃষ্টির প্রধান কারণ কি? উদ্বাস্তু সমস্যা সৃষ্টির প্রধান কারণ হচ্ছে 1947 সালে দেশ বিভাজন হলো, আর দেশ বিভাজনকালে সমস্ত সম্প্রদায়ের মানুষই কিন্তু ভারতে আশ্রয় নিতে শুরু করলো। আর এই সমস্যার কারণে কি হলো যে মানে অন্যান্য দেশ থেকেও মানুষ কিন্তু ভারতে এসে প্রবেশ করতে থাকলো এবং উদ্বাস্তু সমস্যার একটা কিন্তু সৃষ্টি হলো। সেটা হচ্ছে সালটা ছিল 1947 সাল, যখন দেশ ভাগ হচ্ছিল, ঠিক আছে। 27 নম্বর প্রশ্ন, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল কি? 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাংলা এবং পাঞ্জাব। মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। চলে আসবো 28 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারতকে কোন নীতিটি গ্রহণ করা হয়? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, কোন নীতি গ্রহণ করা হয়? উত্তর হবে উদ্বাস্তু পুনর্বাসন নীতি, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতে উদ্বাস্তু সমস্যা সমাধানে এটা গ্রহণ করা হয়েছিল। নেক্সট 29 নম্বর প্রশ্ন, ভারতের দলীয় ব্যবস্থাকে প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা বলেছেন, কে বলেছেন? উত্তর হবে অপশন নাম্বার এ অ্যালান বল। নেক্সট 30 নম্বর প্রশ্ন, ভারতে যে ধরনের দলীয় ব্যবস্থা দেখা যায় তা হলো ড্যাশ, উত্তর হবে অপশন নাম্বার এ বহু দলীয় ব্যবস্থা দেখা যায় ভারতে। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে? এগুলি হলো, রাজনৈতিক দলে কি কি বৈশিষ্ট্য আছে দেখো, এটি হচ্ছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি তোমাদের বলেছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, এটি রাজনৈতিক দলে বিশেষ কিন্তু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আর কি কি বৈশিষ্ট্য থাকে রাজনৈতিক দলে? দেখো, সমতাদর্শে বিশ্বাসী, সুনির্দিষ্ট কর্মসূচি থাকে। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য দলীয় পতাকা, দলীয় প্রতীক থাকে। সবাই জানো প্রত্যেকটি রাজনৈতিক দলে কিন্তু আলাদা আলাদা পতাকা, আলাদা আলাদা প্রতীক থাকে। বাট আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, অর্থাৎ নির্বাচনে দাঁড়ানো, ঠিক আছে, ভোটে দাঁড়ানো। এগুলো কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করা রাজনৈতিক দলের বেশ কিছু বৈশিষ্ট্য এর মধ্যে পড়ে। চলে আসবো আমরা 32 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে, সার্কের জন্ম কত সালে হয়েছিল? মনে রাখবে, এটা কিন্তু ঢাকা শীর্ষ সম্মেলনে হয়েছিল সার্কের জন্ম, ঠিক আছে, নেপালের কাঠমান্ডু। তো সার্কের জন্মটা আমি বলে দিই কত সালে, ঠিক আছে, 1985, অবশ্যই 1985 সালে। সার্কের সদর দপ্তর নেপালে কাঠমান্ডু, তাই তো? আমরা এর আগের ভিডিওতে একটা আমাদের মিস্টেক হয়ে গেছিলো, সিম্পল, তো তোমাদের বলে দিই, তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো অবশ্য। তো এটা হচ্ছে জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিন। তো ঢাকা শীর্ষ সম্মেলনে হয়েছিল সার্কের যে সদর দপ্তর, যেটা বলছিলাম নেপালে কাঠমান্ডুতে অবস্থিত, ঠিক আছে। আরেকটা যেটা বলছিলাম সার্কের জন্মটা মনে রাখবে 1985, ঠিক আছে। আরেকটা কোশ্চেন কি আছে, সার্ক এর পুরো নামটা বলো। তো সার্কের পুরো নামটা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ঠিক আছে। তো এগুলো সার্ক সম্পর্কে সমস্ত তথ্যগুলো কিন্তু তোমরা এক জায়গায় জড়ো করে নিতে পারো, এখান থেকে একটা প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। চলে আসবো আমরা নেক্সট 33 নম্বর প্রশ্নে। 33 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, জাতীয় রাজনৈতিক দলগুলিকে ক্রম অনুযায়ী সাজাও। রাজনৈতিক দলের ক্রম, প্রথমে আমরা যে দলটি প্রথম গড়ে উঠেছিল সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস, অর্থাৎ অপশন নাম্বার বি। দেখো, জাতীয় কংগ্রেস প্রথমেই আছে, এতেও আছে। তারপরে হচ্ছে সিপিএম মার্কসিস্ট, তারপর হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আর তারপর হচ্ছে বহুজন সমাজ পার্টি। এই সমস্ত দলগুলো কিন্তু ক্রম অনুযায়ী সাজিয়ে দিলাম, ঠিক আছে। অপশন নাম্বার বিটাকে আমরা বেছে নিচ্ছি। চলে আসবো আমরা নেক্সট 34 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মেয়াদ পূর্ণকারী জোট সরকার কোনটি? প্রথম মেয়াদ পূর্ণকারী জোট সরকার হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ জোট, এটা প্রথম মেয়াদ পূর্ণকারী জোট সরকার। নেক্সট 35 নম্বর প্রশ্ন, ভারত ও নেপালের মধ্যে পরিবহন চুক্তির সংস্করণটি 2023 সালে বলছে 1 জুন 7 বছরের জন্য পুনর্নবীকরণ করা হয়েছে। 1 নম্বর বলছে, ঠিক আছে, এটা কিন্তু একেবারেই সম্পূর্ণ সত্য কথা, মনে রাখবে, তো সালগুলো মনে রাখো। আর বিবৃতি 2 বলছে এই চুক্তি অভ্যন্তরীণ জলপথ এবং বন্দর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তো এটা এক সম্পূর্ণরূপে মিথ্যা কথা। তাহলে 35 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা বেছে নিচ্ছি অপশন নাম্বার সিটিকে, প্রথমটি সত্য বা দ্বিতীয়টি মিথ্যা।
নেক্সট 36 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি পরীক্ষায় আসার মতো প্রশ্ন, তো অবশ্যই ভালো করে দেখে নাও। ভারতের নীতি হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক, অর্থাৎ আগে থেকে কাউকে আঘাত নয়। কোনো দেশ যদি আমাদের উপর আঘাত করে, ভারতীয়দের উপর আঘাত করে বা ভারতের উপর আঘাত করে, তাহলে কিন্তু ভারত ছেড়ে দেবে না, বাট প্রথম কিন্তু ভারত কখনোই আঘাত করবে না। নো ফার্স্ট স্ট্রাইক অর্থাৎ আগে থেকে আঘাত নয়। এই পরমাণু নীতির প্রধান রূপকার কে, এমনটা বলে গিয়েছিলেন কে? উত্তর হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো 37 নম্বর প্রশ্ন। 1991 সালের, ঠিক আছে, পূর্বে ভারতের পররাষ্ট্রনীতি ছিল ড্যাশ ঘেঁষা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, যে 1991 সালে পূর্বে ভারতের পররাষ্ট্রনীতি ছিল সোভিয়েত রাশিয়া ঘেঁষা, মনে রাখবে। নেক্সট পঞ্চশীল নীতি থেকে প্রশ্ন তো তোমাদের গ্যারেন্টি আসবে। পঞ্চশীল নীতি যে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি ঘটে কত সালে, মনে রাখো 1954 সালে, সালটা খুব মনে রাখবে। পঞ্চশীল নীতির প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি ঘটে 1954 সালে। নেক্সট ভারতের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার সাংকেতিক নাম কি? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, মনে রাখবে স্মাইলিং বুদ্ধ, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অস্ত্র পরীক্ষার সাংকেতিক নাম। নেক্সট সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়, তোমাদের বলে দিই সিটিবিটি চুক্তিটা কি। কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি, সিটিবিটি পরমাণু নিষিদ্ধকরণ চুক্তি, এটা কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ 1996 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি। 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে বা পারতে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের পরীক্ষা নেক্সট যা আগত পরীক্ষা তোমাদের ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আরও যে সেটগুলো রয়েছে সেই সেটগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখো। আর উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার পাশাপাশি চতুর্থ সেমিস্টারে ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে ভিডিওটা একটু শেয়ার করে দাও। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানাই। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।